এই প্রতিবেদনে বলা হয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই সরকার প্রধান কিংবা এই রাষ্ট্রের যারা চালিকা শক্তি ছিলেন তাদের যে এক ধরনের সংযুক্তি ছিল সেটি কিন্তু আসলে অস্বীকার করার উপায় নেই। আমরা তদন্ত কাজে আমরা খুবই দুর্বল এবং আমরা তদন্ত রিপোর্ট গুলো এমন ভাবে করি যেখানে আসলে যে কোনো বিষয় আসামিকে আমরা একটা খুব ভালো সুযোগ রেখে দিয়ে আমরা তদন্তগুলো খুব নিরপেক্ষ হয় বলে আমার মনে হয় না। অন্তত পক্ষে গণপ্রত্যাশা যদি এর বিপরীতে যায় তখন সেটাকে সামাল দেয়া সরকারের পক্ষে কতটা সম্ভব হবে। আমরা এরই মধ্যে জেনেছি যে মানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি, এটি নিয়ে কমিশন একটি রিপোর্ট দিয়েছে আজকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। এটি হচ্ছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এই প্রতিবেদনে বলা হয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই বিষয়টি যদি চলে আসে সামনে, তো বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য হলেও কি এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের? আবার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বাস্তবতাটা কতটুকু মনে করেন আপনি? রিজওয়ান, দেখুন, বাংলাদেশে গত 15 বছরে যে গুম হয়েছে এ বিষয়ে তো আপনি সাংবাদিকতা করেছেন, দীর্ঘদিন মাঠে ক্রাইম রিপোর্টার হিসেবে আপনি সুখ্যাতি ছড়িয়েছেন। আমি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি, আপনারা জানেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার চেষ্টা করেছি। দেখুন, এটি আসলে খালি চোখেই বোঝা যায় যে রাষ্ট্রে গুমের পর গুম হয় এবং রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের যারা মাথা, সেটা রাজনৈতিক নেতৃত্বই হোক কিংবা সরকার প্রধান হোক, তারা যখন বিষয়গুলোকে অস্বীকার করবেন কিংবা সেই বিষয়গুলোকে নানানভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, সুতরাং সেই প্রক্রিয়ায়, এই গুমের প্রক্রিয়ায় রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা এই সরকার প্রধান কিংবা এই রাষ্ট্রের যারা চালিকা শক্তি ছিলেন তাদের যে এক ধরনের সংযুক্তি ছিল সেটি কিন্তু আসলে অস্বীকার করার উপায় নেই। আমরা যদি গুম কমিশন রিপোর্ট দিয়েছে সেটির দিকে নাও তাকাই, গত 15 বছরের যে ঘটনা প্রবাহ, তাদের যে সেগুলোকে বৈধকরণের প্রক্রিয়া এবং যে ধরনের বক্তব্য বিবৃতি তারা বিভিন্ন সময় দিয়ে গেছেন, সেগুলো কিন্তু আসলে তাদের অন্তর্ভুক্তিকে অনেকখানি স্টাবলিশ করে। এটি নিশ্চয়ই আপনারা মানবেন। আরো একটি বিষয় যে গুম কমিশনের রিপোর্ট না শুধুমাত্র, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক অনেক অপরাধের ঘটনা বাংলাদেশে ঘটেছে। আপনি তথ্যচিত্রটি নিশ্চয়ই আপনার মনে আছে, আল জাজিরা যেটি করেছে সর্বশেষ এই গুমের অবস্থা নিয়ে। সেখানে কিন্তু একজন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন বেশ সিনিয়র সদস্য, যিনি কিনা এই গুমের সাথে যুক্ত ছিলেন একটা সময়, তিনি কিন্তু একেবারেই খোলাখুলি স্বীকার করেছেন যে এটি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একবারে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত এটি নিশ্চিত হয়ে তারপরে তারা কাউকে তুলে নিতেন এবং তাকে গুমের ভিতর দিয়ে এই প্রক্রিয়ার ভিতরে ঢোকাতেন। সুতরাং সেটিকে আমি কতখানি, নিশ্চয়ই সেটিকেও ক্রস চেক করার ব্যাপার আছে, কিন্তু একটা প্রতিবেদন এসেছে এবং এই ক্রস চেক গুলো অবশ্যই হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না, প্রধানমন্ত্রী জানতেন না যে কাউকে গুম করা হবে, সেটি রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ যাই হোক না কিসের জন্য, রাষ্ট্রযন্ত্র তাদের পরিচালনার ক্ষেত্রে যেভাবে তারা পরিচালনা করতে চান তার বিপক্ষে কেউ দাঁড়ালে তাকে কিভাবে শায়েস্তা করা হতো গত 15 বছরের বাংলাদেশ, সেটির উদাহরণ হয়ে রয়েছে। সুতরাং এই যে গুম কমিশনের যে রিপোর্ট, সেটি আসলে খুব অনুমিত ভাবেই এই সংযুক্তি পাওয়ার কথা ছিল এবং পেয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে যদি শেখ হাসিনার অন্তর্ভুক্তি আবারও নতুন করে চিন্তা করতে হয় তাহলে তাকে অবশ্যই এই বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হবে। এবং আমরা মনে করি ৭১-এর প্রথম স্বাধীনতায় আমাদের বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তাদের যেমন বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল, যে অবস্থান থেকে আমরা 2013 সালে বড় একটি আন্দোলন করেছিলাম এবং তার মাধ্যমে সরকার সেই সময় অনেক, আমরা শুনি যে সেই সময় নানান কথাবার্তা উঠেছিল যে সরকার আসলে তাদের সাথে এক ধরনের সন্ধির ভিতর দিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেছে। কিন্তু 2013 সালের ফেব্রুয়ারির কথা আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের গণমানুষ, আমাদের তরুণেরা যে আন্দোলন করেছিল সেই সময় কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার অনেকখানি এগিয়ে এসেছিল। এবং 2000, এই যে গত 15 বছর ধরে 2008 থেকে শুরু করে 2009 থেকে শুরু করে 2024-এর আগস্ট পর্যন্ত বাংলাদেশের গণমানুষের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছিল, যে সরকার প্রধান অবস্থান নিয়েছিল, তারও বিচার হতে হবে। যদি আমরা এটিকে, আমি আসলে স্বাধীনতাকে, প্রথম স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতার সাথে মেলাতে চাই না, কারণ দুটি ভিন্ন প্রেক্ষাপট ছিল। কিন্তু যদি মানে রূপক অর্থেও যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা বলি, তাহলে অতি অবশ্যই ৭১-এর গণহত্যাকারীদের যেমন বিচার হয়েছিল, বিচারিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে, অবশ্যই নতুন বাংলাদেশেও এই বিভিন্ন সময়ে যে গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গণমানুষকে যে ধ্বংসযজ্ঞের ভিতর দিয়ে, হত্যাযজ্ঞের ভিতর দিয়ে যেতে হয়েছে, সেটিরও বিচার হতে হবে। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতেই হবে। এটি সাধারণ চাওয়া, এটি সাধারণ।
একটি স্বাধীন দেশের খুবই সাধারণ চাওয়া হচ্ছে যে কেউ যদি অনেক মানুষকে হত্যার সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন, কেউ যদি অনেক মানুষকে গুমের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন, তার অবশ্যই সাধারণভাবেই বিচার হওয়া উচিত। এর কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই। আসলে আমি একজন গণমানুষ হিসেবে এই এই দাবিটুকু তুলবো, সেটি যেই হোক না কিসের জন্য। শেখ হাসিনা হতে পারেন, খালেদা জিয়া হতে পারেন, হুএভার অর হোয়াটএভার হি অর শি ইজ। মাজার মিলন, আপনার কাছে আবার ফিরছি। আমি এই বিষয়ে তানভীর হোসেনের কাছে একটু জানতে চাইবো যে এই যে উনি যেটা বলছিলেন যে বিচারের মুখোমুখি হতেই হবে, কিন্তু সেইটির বাস্তবতাটা কতটুকু? বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, তাকে বিচারের মুখোমুখি করা, এই প্রত্যাশার বিপরীতে বাস্তবতাটা যদি একটু বিশ্লেষণ করতেন। হ্যাঁ, থ্যাংক ইউ মাঝহার ভাইকে অনেক ধন্যবাদ। যেই জায়গাটাতে আসলে সমস্যা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হলো গণমানুষের প্রত্যাশা বনাম ফৌজদারি অপরাধ। আমরা যখন গুমের কথা বলি, খুনের কথা বলি, এগুলো সব কিন্তু ফৌজদারি অপরাধ। আর যে রিপোর্টটা আজকে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই রিপোর্টটা হলো আনফোল্ডিং দ্য ট্রুথ, কিন্তু আনপ্রেডিক্টেড না, খুবই প্রিডিকশন যেগুলো ছিল সেই প্রিডিকশন গুলো এসেছে। এখন প্রবলেম যেটা যে জায়গাটাতে বারবার হচ্ছে, আপনি যখন গণমানুষের কথা বলেন তখন আসলে আপনি বলেন যে একজন মানুষের পিছনে তার সমর্থন কতখানি আছে। সমর্থনের একটা অদ্ভুত বিষয় হলো যে সমর্থন কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, কারণ গণমানুষের আবেগ সেখানে সম্পৃক্ত থাকে। তো সেই জায়গাটাতে একটা বড় সমস্যা রয়ে যাচ্ছে বারবারই, যে গণমানুষের আবেগ দিয়ে বিচার করা যাবে না, বিচার করতে হবে আইনের মানদণ্ড দিয়ে। তো আইনের মানদণ্ড দিয়ে যখন আপনি বিচার করবেন তখন আপনি যে কারোই বিচার চাইতে পারেন, আমার যেমন বিচার চাইতে পারেন, আমি আপনার বিচার চাইতে পারি যদি আমরা সংক্ষুব্ধ হই। এখন যিনি সংক্ষুব্ধ তিনি যখন মামলা করেছেন এবং সেই মামলায় উনি জানেন না আসলে যে এই মামলাতে অপরাধী কারা কারা আছেন, মানে কাদের কাদের বিরুদ্ধে উনি মামলা করেছেন। সো সেই জায়গাগুলো আসলে প্রমাণ করা এবং প্রমাণ। তানভীর ভাই, একটুখানি থামিয়ে দিই আপনাকে। এই এখন যে মামলাবাজির যে একটা উৎসব চলছে, এই উৎসবেই আসলে এই যে সত্যিকারের যে নিরপেক্ষ একটি বিচার, যেটি আপনি বলছেন যে আইনের দৃষ্টিতে যে বিচার হওয়া উচিত, সেই বিচারের পক্ষে প্রধান বাধা হয়ে উঠবে বলে আমার ধারণা অন্তত। কারণ আমি এই মামলাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি, একটু খোঁজ খবর যতটুকু পেয়েছি, আমরা বেশ কিছু রিপোর্টও করেছি। এই যে মানে গণমামলা এবং এই যে মামলা বাণিজ্য, এই মামলা বাণিজ্য আসলে এই সত্যিকারের বিচারের পথটা অনেকখানি রুদ্ধ করে দিতে পারে। এটি একটা টিপ্পনি কেটে গেলাম আমি আসলে। না, ধন্যবাদ ধন্যবাদ, এটা আপনি ডেফিনেটলি একটা ভালো ভালো পয়েন্ট যোগ করেছেন। সো যখন আপনি বিচারের প্রসঙ্গ আনবেন তখন কিন্তু অনেকগুলো প্রসঙ্গ চলে আসবে। আমাদের দেশে যেটা আমার কাছে যেটা মনে হয় আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, আমরা তদন্ত কাজে আমরা খুবই দুর্বল এবং আমরা তদন্ত রিপোর্ট গুলো এমন ভাবে করি যেখানে আসলে যে কোনো বিষয় আসামিকে আমরা একটা খুব ভালো সুযোগ রেখে দিয়ে আমরা তদন্তগুলো খুব নিরপেক্ষ হয় বলে আমার মনে হয় না অন্তত পক্ষে। একটা বড় বিষয় হলো যে যখন 5ই আগস্টের পরে কিন্তু একটা এনআরকি গেল, এখন একটা স্টেবল পজিশন আমরা দেখছি। সেখানেও কিন্তু অনেক হত্যাকাণ্ড হয়েছে এবং সেগুলো কিন্তু অনেক বেশি নির্লিপ্ততা আমরা দেখেছি সরকার এবং বর্তমান সময়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের ক্ষেত্রে। আমার যেটা আশঙ্কার বিষয় সেটা হলো যে সবাই যেভাবে দাবি করছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার করা হবে, এবং সেই দাবিটা কিন্তু এইটা গণজোয়ার বা গণ আকাঙ্ক্ষার প্রত্যাশার জায়গা থেকে বলা হচ্ছে বারবার, কিন্তু গণপ্রত্যাশা যদি এর বিপরীতে যায় তখন সেটাকে সামাল দেয়া সরকারের পক্ষে কতটা সম্ভব হবে। সো আমি যেটা মনে করি যে গুম খুনের যে বিষয়গুলো আসছে সেখানে এই সো কল প্রিডিকশন ফর্মুলা থেকে বেরোয় আসতে হবে। এখানে প্রত্যেকটা গুমের পিছনে আমরা সবসময় রাষ্ট্রীয় ইন্টারেস্টের কথা বলি, পলিটিক্যাল ইন্টারেস্টের কথা বলি, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট থাকতে পারে, কর্পোরেট ইন্টারেস্ট থাকতে পারে, অনেক ধরনের ইন্টারেস্ট থাকতে পারে একজন মানুষকে গুম করার পিছনে, খুন করার পিছনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।